হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট। আজকের আমরা কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার, রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, হাইড্রোজেন ক্লোরাইড যৌগটি জল ও বেঞ্জিনে তীব্র অম্ল ধর্ম দেখায়। তো হাইড্রোজেন ক্লোরাইড HCl, এটা আমরা জানি কিভাবে গঠন। HCl এখানে আর কি তড়িৎ ঋণাত্মকতা কার? ক্লোরিনের বেশি, হাইড্রোজেনের। এটাকে কি বলা হবে? পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বা কি বলবো, ধ্রুবীয় ধ্রুবীয় সমযোজী যৌগ। ঠিক আছে, তো কি করবে? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেবে, কিন্তু বেঞ্জিনে অ্যাসিড ধর্ম দেখাবে না। ক্লিয়ার? তাহলে জলে তীব্র অম্ল ধর্ম দেখায়, কিন্তু বেঞ্জিনে অম্ল ধর্ম দেখায় না। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি তড়িৎ পরিবহনে অক্ষম? গলিত NaCl, জলে দ্রবীভূত গলিত NaCl, কঠিন NaCl। কঠিন NaCl আমরা জানি আয়নীয় যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না। কেন? Na এইভাবে n এর চার ধারে মোট 6টা Cl মাইনাস এবং প্রতিটি Cl মাইনাসের চার ধারে 6টা Na+, প্রত্যেকে ইলেকট্রোস্ট্যাটিক বা কুলম্বীয় তড়িৎাকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে এবং NaCl কেলাস গঠন হয়। এইভাবে NaCl এর অণুতে একটা Na+ এর চার ধারে 6টি Cl মাইনাস এবং প্রত্যেকটি Cl মাইনাসের চার ধারে 6টি Na+ যুক্ত থাকে। ঠিক আছে, তো আয়নীয় যৌগ আমরা জানি সাধারণত কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। কেন? এটা কেলাসিত হয়ে থাকে। ঠিক আছে, কেলাস ফর্মে থাকে, তাই সেখানে আয়নগুলো চলাচল করতে পারে না। ক্লিয়ার? এই জন্য NaCl তড়িৎ পরিবহন কঠিন NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। নেক্সট, নিম্নলিখিত কোন সিগমা বন্ধনের দিক নির্দেশী ধর্ম নেই? আচ্ছা, এস দেখতে পেয়েছি। কেন? এস অরবিটাল গোলাকার, তাই এর কোনো দিক নির্দেশী ধর্ম নেই। এস সিগমা বন্ধনের দিক নির্দেশী ধর্ম নেই। নেক্সট কোয়েশ্চেন কি, প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনগুলিতে কেবল সমযোজী ও অসমযোজী? সমযোজী বন্ধন বলতে আমি একটা আগে এঁকে দেখাই। মনে করো NH4+, কিভাবে গঠন হয়? তো NH3 এইভাবে হাইড্রোজেন 3টে যুক্ত থাকে আর নাইট্রোজেন তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেন প্লাসের সাথে যুক্ত হয় এবং নাইট্রোজেনের প্লাস NH4, এটা কিছু নয়, NH4 যৌগ গঠন করে। তো এইটা দেখো, এটা সমযোজী সমযোজী সমযোজী, আর এটা হচ্ছে এটা হচ্ছে অসমযোজী বা কোঅর্ডিনেট বন্ড। কিভাবে থাকে? এটা এইভাবে কোঅর্ডিনেট বন্ডগুলো এরকম অ্যারো দিয়ে দিক নির্দেশ করা থাকে। তো কোথায় সমযোজী এবং অসমযোজী উভয় প্রকার বন্ধন বর্তমান? দেখো, N2O-তে অসমযোজী এবং সমযোজী থাকে, কারণ কি? এইভাবে N এবং O। ঠিক আছে, এবং KCN, এখানে দেখো K+CN-, তার মানে এটি হবে না। Na+BH4- এটি হবে না। KCN আছে, হবে না, তার মানে N2O এবং N2O4 এই দুটি সমযোজী এবং অসমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে বা সমযোজী বা অসমযোজী বন্ধন দেখা যায়। নেক্সট কি আছে? হ্যালোজেন হাইড্রাইডগুলি ধ্রুবীয়তার ক্রম। ধ্রুবীয়তা আমরা কি জানি? μ = E/D। যত তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তত বেশি ধ্রুবীয় হবে, কারণ এখানে H এবং F এই দুটো বন্ধন ইলেকট্রন কি হবে? H এবং F এই দিকে বেশি পরিমাণে সরে আসবে। এবার Cl, তড়িৎ ঋণাত্মকতা কি হয়? উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পেতে থাকে। তো ফ্লুরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তো কি হবে? যেহেতু তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাচ্ছে ফ্লুরিন থেকে আয়োডিন পর্যন্ত, তাই ধ্রুবীয়তার ক্রমও বৃদ্ধি পাবে। ভুল বললাম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাই কি হবে? ধ্রুবীয়তার মাত্রা হ্রাস পাবে। তাহলে অপশন কোনটা হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ClO3- আয়নে ক্লোরিনের সংকর আয়ন।
সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন। সূত্র কি? হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস ক্যাটায়ন সি প্লাস অ্যানায়ন। এটা নিশ্চয়ই জানো। ভি ভি হলো যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন। তো ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত হবে? ক্লোরিন আমরা জানি গ্রুপ 17, তাহলে গ্রুপ 17 হলে 17 মাইনাস 10 7, তো এখানে কত হবে? 7। আর একযোজি পরমাণু, এখানে অক্সিজেন একযোজি নয়, অক্সিজেন দ্বিযোজি। একযোজি কারা হবে? একযোজি মনে রাখতে হবে হাইড্রোজেন এবং হ্যালোজেন, হাইড্রোজেন এবং হ্যালোজেন এরা কি একযোজি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সব একযোজি। দ্বিযোজি কারা? দ্বিযোজি, দ্বিযোজি কারা? দ্বিযোজি হচ্ছে অক্সিজেন দ্বিযোজি, ত্রিযোজি, ত্রিযোজি হলো নাইট্রোজেন, ত্রিযোজি হলো নাইট্রোজেন। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে কি হাইড্রোজেন এবং হ্যালোজেন এরা সব একযোজি। তো কি আছে? অক্সিজেন দ্বিযোজি হবে না। তারপর মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়ন সি মাইনাস ক্যাটায়ন, এখানে কোনো ক্যাটায়ন নেই, তাহলে মাইনাস প্লাস 0 মাইনাস 0 প্লাস অ্যানায়ন, একটা আছে অ্যানায়ন, তাহলে +1 ইন্টু হাফ, তাহলে কি হবে? হাফ ইন্টু 8 মিন 4 অপশান। আচ্ছা 4 হলে কি হবে? sp3, sp3, তাহলে এখানে কোনটা আছে? sp3, একটা s তিনটে p, মোট 4টে। ক্লিয়ার? এবার আছি নেক্সট। নিচের কোন অণুটির বন্ধন কোণের মান 90 ডিগ্রি এর কাছাকাছি? NH3। আচ্ছা প্রত্যেকের যদি আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি কি দেখতে পাবো? H ইকুয়াল টু NH3 H H2S H H2O হাইব্রিডাইজেশন অফ BF3। তোমাদের কাজ হবে তোমরা হাফ H প্লাস এক্স মাইনাস সি প্লাস ভি এই ফর্মুলা কাজে লাগিয়ে তোমরা হাইব্রিডাইজেশনগুলো ক্যালকুলেট করবে। ঠিক আছে, তো আমি এখন ক্যালকুলেট করে দেখাচ্ছি না, যদি কারো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে। তো NH3 দেখবো sp3 সংকরায়ন এইভাবে গঠন, একটা লোন পেয়ার থাকে। আচ্ছা অবশ্যই তোমরা এখানে লোন পেয়ার ক্যালকুলেট করার ফর্মুলা নিশ্চয়ই জানো। L ইকুয়াল টু ভি প্লাস এক্স মাইনাস ডি, সরি ভি মাইনাস এক্স মাইনাস ডি। এক্সটা কি? এক্স হচ্ছে একযোজি, ডি হচ্ছে দ্বিযোজি। ঠিক আছে, তো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন আমি বলে দিচ্ছি 4 মাইনাস এক্স একযোজি পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন কটা আছে? 3টে আছে, আর দ্বিযোজি নেই তো 0, তাহলে লোন পেয়ার আছে একটা। হাইড্রোজেন হচ্ছে sp3, এইরকম গঠন হবে। H2S কি হবে? সালফারের ক্ষেত্রে সালফারের ভ্যালেন্স সেলে কতগুলো আছে? 6টা, 6 প্লাস হাইড্রোজেন দুটো, কোনো ক্যাটায়ন এবং কোনো অ্যানায়ন নেই, তাই এখানেও হাইব্রিডাইজেশন হবে হাফ ইন্টু 8 মানে 4, তো এরও হাইব্রিডাইজেশন হবে 4। তবে লোন পেয়ার কি হবে? লোন পেয়ার হবে H মাইনাস এক্স মাইনাস ডি। লোন পেয়ার কি হবে? H কত? হাইব্রিডাইজেশন 4, এক্স কত? দেখো এখানে এক্স একযোজি কটা আছে? দুটো, মাইনাস দ্বিযোজি নেই, তাহলে 0, লোন পেয়ার হবে দুটো। তো H2S এর গঠন কেমন হয়? এই রকম হয়, দুটো লোন পেয়ার, দুটো লোন পেয়ার, এখানে H এখানে H। আর H2O সেম অক্সিজেন, এইভাবে H এরও দুটো লোন পেয়ার থাকে। BF3 এর গঠন কি হয়? BF এইভাবে, এর হয় sp2, মানে এর বন্ধন কোণ 120 ডিগ্রি, তো এটা হবে না, বাদ চলে গেল। এবার H2O এবং H2S এর বন্ধন কোণ কত? আমরা জানি sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট, কেমন? আর H2S আর H2O, দেখো এখানে একটা লোন পেয়ার থাকার জন্য নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এবং বন্ধন জোড়ের মধ্যে রিপালশন বা বিকর্ষণ কাজ করবে, তাই বন্ধন কোণ 109 থেকে কিছুটা হলেও কমে যাবে। কিন্তু H2S এবং H2O এর ক্ষেত্রে দুটো লোন পেয়ার থাকার জন্য LP
রিপালশন ফোর্স অনেক বেশি কার তুলনায়, এলপি বিপির তুলনায়, এলপি বিপির তুলনায় মানে লোন পেয়ার বন্ড পেয়ারের তুলনায় লোন পেয়ার বিকর্ষণ বল অনেক বেশি হবে। তাই কি হবে, এখানে দুটো লোন পেয়ারের যে বিকর্ষণ বল তারা এই মাঝের যে বন্ধন কোণ 109°28' থেকে অনেকটাই সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানেও একই ঘটনা ঘটবে। তাহলে H2S এবং H2O এদের মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটির বন্ধন কোণের মান 90° এর কাছাকাছি। তো যদি দেখি, আমরা জানি VSEPR তত্ত্ব, অ্যাকর্ডিং টু VSEPR মানে VSEPR ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি বা যোজ্যতা কক্ষক ইলেকট্রন পেয়ার রিপালশন বিকর্ষণ তত্ত্ব, VSEPR থিওরি। তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি কি বলেছে, যেটা যখন কেন্দ্রীয় পরমাণুতে ডি উপকক্ষ বা ডি অরবিটাল থাকবে সেক্ষেত্রে বিকর্ষণ বল অনেক বেশি এফেক্টিভ হবে কার তুলনায়, কেন্দ্রীয় পরমাণু যার ডি অরবিটাল নেই। তাই সালফারের ক্ষেত্রে বিকর্ষণ অনেক বেশি হবে এবং সংকোচন, এই যে SH এই বন্ধন কোণের সংকোচন অনেক বেশি হবে, ফলে বন্ধন কোণ 109° থেকে সংকুচিত হয়ে প্রায় 92°তে এসে পৌঁছবে। কেমন, তুলনামূলকভাবে অক্সিজেনের ক্ষেত্রে ডি অরবিটাল নেই, তাই সেক্ষেত্রে এই সংকোচনের পরিমাণটা তুলনামূলক কম হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি হবে, H2S, এটা অ্যাপ্রক্স 90° এর কাছাকাছি। চলো নেক্সট কোয়েশ্চেন। গণনা থেকে প্রাপ্ত HCl দ্বিমেরু ভ্রামকের মান, গণনা থেকে মানে ক্যালকুলেটেড ভ্যালু কত, 6.096 ডিবাই, আর পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্টাল ভ্যালু কত, 1.03 ডিবাই। তো HCl অণুর আয়নীয় শতকরা পরিমাণ ক্যালকুলেট করতে হবে। আয়নীয় শতকরা পরিমাণ কত হবে, পার্সেন্টেজ হবে এক্সপেরিমেন্টাল ডিভাইডেড বাই ক্যালকুলেটেড, তো 1.03 ডিভাইডেড বাই 6.09, ঠিক আছে, 1.03 ডিভাইডেড বাই 6.09 ক্যালকুলেট করলে কত হবে, ক্যালকুলেট করলে হবে 16.89 সরি 89, একে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ হয়ে যায়। ক্লিয়ার? তো অপশান হবে সি। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। NaCl ক্লাসে R/Na, এখানে R/Na রেডিয়াস রেশিও রুল, RNA/RCl মাইনাস ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস 0.525 আছে। তো Na প্লাস এবং Cl মাইনাসের সব বর্গাঙ্ক সংখ্যা কত হবে, এটা আমরা জানি কত, 6। তো এখানে আমাদের যে ডেটাগুলো মনে রাখতে হবে একটু তোমাদের বলে দিই, যে 0.155 থেকে 0.225 এর মধ্যে যদি এই R/R প্লাস আর মাইনাস মানে ক্যাটায়নের ব্যাসার্ধ এবং অ্যানায়নের ব্যাসার্ধ এর অনুপাত যদি 0.155 থেকে 0.225 এর মধ্যে থাকে তাহলে সেখানে সব বর্গাঙ্ক সংখ্যা হয় কত, 3। যদি 0.225 থেকে 0.414 এর মধ্যে থাকে তখন কোঅর্ডিনেশন সংখ্যা হবে 4। এবার যদি 0.414 থেকে 0.732, 0.414 থেকে 0.732 এর মধ্যে থাকে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6, আর 0.732 থেকে 1.00 এর মধ্যে থাকলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 8। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে কোঅর্ডিনেশন সংখ্যা বা স্ববর্গাঙ্ক সংখ্যা। দেখো 0.525 কিসের মধ্যে আসছে, এই রেঞ্জের মধ্যে এসছে, তো তাই কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 6। ক্লিয়ার? এবার আসি নেক্সট। তো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 2, যৌগটির সমযোজী ধর্মের শতকরা ভাগ কত। আমরা জানি যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মোটামুটি XA এবং XB মোটামুটি 1.7 এর কাছাকাছি থাকে তাহলে আয়নিক ক্যারেক্টার হয় কত, 50%। এটা কি আয়নিক ক্যারেক্টার কত হয়, 50%-এর কাছাকাছি। তো এখানে দেখো 2 আছে মানে একটু বেশি হবে, নিশ্চয়ই আশেপাশেই হবে, 55 থেকে 60-র মধ্যে আসবে আশা করি। তো এবার কি বলেছে, যৌগটির সমযোজী ধর্মের শতকরা ভাগ। তো এইটা যদি হয় আয়নিক
এটা যদি হয় আয়নীয় আয়নিক পার্সেন্টেজ, তাহলে সমযোজী কত হবে? 100 মাইনাস অ্যাপ্রক্স 55, ওই 45 অ্যাপ্রক্স হবে। এগুলো হবে না, এটা তো বেশি, 50%-এর বেশি, 72%, তাহলে এইগুলো হবে না, এটা তো অনেক কম, বাদ। তাহলে অপশান হবে 46%। চলো নেক্সট কোয়েশ্চেন। টলুইন ফর্মুলাটা এঁকে ফেলি, গঠন এঁকে ফেললাম। তো এটা কি সি, এটা সি, এটা সি, এটা সি, এটা সি, এখানে সি H3। টলুইনে sp2s, তাহলে এই প্রত্যেকটা কার্বনই টলুইনে sp2 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 sp2, এটাও sp2। তো sp2s, s মানে হাইড্রোজেনের আমরা জানি 1s, তাহলে এটা 1s হাইড্রোজেন, এটা হাইড্রোজেন 1s, তাহলে 1 2 3 4 5, 5টা আছে এখানে। sp2s বন্ধনের সংখ্যা কত? 5। ঠিক আছে, আসি নেক্সট কোয়েশ্চেন। একটি ত্রিপারমাণবিক অণু AB2 এ এ কি ত্রিপারমাণবিক অণু, দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ হয় যদি, আচ্ছা মনে করো দ্বিমেরু ভ্রামক আমরা যদি এইভাবে হতো, তাহলে এখানে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক, বা এরা দুজন যদি তড়িৎ ঋণাত্মক হতো, এর মিউ কি হতো? নিশ্চয়ই 0 হয়ে যেত। তার মানে যত আমরা দেখলাম বন্ধন কোণ বেশি হবে, দ্বিমেরু ভ্রামক কমে যাওয়ার মান বেশি হবে। ঠিক আছে, তো দ্বিমেরু ভ্রামকের মান সর্বোচ্চ হবে যদি এই কোণের মানটা কম হয়। যত কোণের মান কম হবে তত দ্বিমেরু ভ্রামকের মান হয় এদিকে বেশি হবে, না হলে এদিকে বেশি হবে। আমরা জানি না কে বেশি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে, জানি না। যদি এক্স এ গ্রেটার দেন এক্স বি হয়, মানে বির তড়িৎ ঋণাত্মকতার থেকে এর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, তাহলে কি হবে? ঋণাত্মকতার অভিমুখ কোন দিকে থাকবে? লব্ধি, এই দিকে থাকবে। কিন্তু যদি ইফ এক্স বি গ্রেটার দেন এক্স এ হয়, তখন কোন দিকে হবে? নিচের দিকে হবে, লব্ধি। ঠিক আছে, তো যত কোণের মান কম হবে, তত অ্যাঙ্গেল যত কম হবে, তত দ্বিমেরু ভ্রামকের মানও বেশি হবে। তো এখানে কোথায় কম আছে? সব থেকে বেশি দেখলাম 90 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট। কার্বন ডাই অক্সাইডের গঠনাকৃতি যে যৌগটির মতো নয়, নয় বলেছে, যে যৌগটির মতো নয়, এটা 180 ডিগ্রি, BF2 এটাও 180 ডিগ্রি। তো তো দেখা যাক কি হবে লিনিয়ার। HgCl2 Hg, এটা কি হয়? এরম Cl, এরম Cl। তো NO2 জানি, এইভাবে NO2-র গঠন হয়ে থাকে। তো এটা 180, সরি, এটা 180, তাহলে কি হবে? কোনটি এর মতো নয়? এটা হবে NO2। ঠিক আছে, এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। কোনটিতে হাইড্রোজেন ব্রিজ বন্ধন আছে? ব্রিজ বন্ধন খুব ইম্পর্টেন্ট, এটি হলো B2H6। কিভাবে? এইভাবে বি বি। কেন ব্রিজ বন্ধন তৈরি হয়? এখানে ব্রিজ বন্ধন তৈরি হয় কেন? এখানে মনে রাখতে হবে ব্রিজ বন্ধন কেন তৈরি হয়। এখানে এই BH বন্ধন দৈর্ঘ্য, BH বন্ড লেন্থ বেশি হয় কার তুলনায়? নর্মাল BH, এই BH এর তুলনায়। ঠিক আছে, এখানে হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন, 1 2 3, তিনজন মিলে এরা দুটো ইলেকট্রন শেয়ার করে, তিনজন মিলে এরা এই দুটো ইলেকট্রন শেয়ার করে, এরা তিনজন মিলে দুটো ইলেকট্রন শেয়ার করে। ঠিক আছে, 3 সেন্টার 2 ইলেকট্রন, ব্যানানা বন্ড আমরা বলতে পারি, এ ব্যানানা বন্ড বলতে পারি। ঠিক আছে, তো ব্রিজ বন্ধন কোথায় দেখা যাবে? ডাইবোরেন B2H6। নেক্সট, কার্বন টেট্রাক্লোরাইড অণুর মধ্যে কার্যকরী কার্বন টেট্রাক্লোরাইড CL4, এটা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বলই কার্যকরী থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, কার্বন ডাই অক্সাইডের রেজোনেটিং গঠনাকৃতি কোনটা হবে না? তো কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো, এটা CC, এটা ঠিক আছে। এটা রেজোনেটিং স্ট্রাকচার যদি দেখি 1 2 3, দেখো এই গঠনাকৃতির মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে অক্সিজেন এক্সপান্ডেড মানে অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ হয়েছে। ক্লিয়ার? কিন্তু তোমরা জানো
অক্সিজেনের কি ডি অরবিটাল আছে? নো ডি অরবিটাল, মানে ডি উপকক্ষ বা ডি কক্ষক নেই, ডি কক্ষক অনুপস্থিত লিখে দিই, অনুপস্থিত। তাহলে ডি উপকক্ষ অনুপস্থিত মানে এখানে অক্টেট সম্প্রসারণ বা অষ্টক সম্প্রসারণ হবে না, কিন্তু এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের অষ্টক সম্প্রসারণ হয়েছে, তাহলে এটি সঠিক নয়। বাকিগুলো দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 সবগুলোই আছে, সবগুলোই ঠিক আছে, কিন্তু এটা হবে না। ঠিক আছে, কারণ অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে কিন্তু অক্সিজেনে ডি উপকক্ষ উপস্থিত নেই। ঠিক আছে, কোন ক্ষেত্রে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, একটু আগে বলেছিলাম B2H6 3 সেন্টার 2 ইলেকট্রন। ঠিক আছে, এটা 3 সেন্টার 3 নয়, এটা 3 সেন্টার 2 ইলেকট্রন। ক্লিয়ার? নিচের কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সর্বনিম্ন? দ্বিমেরু ভ্রামক, দেখো দ্বিমেরু ভ্রামকের মান যদি আমরা হিসেব করি, এইদিকে মোটামুটি এটা কি সিস ফর্মে আছে, এটা সিস ফর্মে আছে। এখানে দেখো এসপি আছে, এসপি মানে এরা এইদিকে টানবে, এখানে এসপি আছে, এইদিকে টানবে, এটা এসপি, কিন্তু দেখো এইদিকেও একই এইদিকেও একই, মানে এটা বলতে গেলে এটা সিমেট্রি, সিমেট্রি। তো সিমেট্রি থাকলে আমরা জানি দ্বিমেরু ভ্রামকের মান 0, কারণ এখানে আমরা জানি বন্ধন জোড়ের ইলেকট্রনগুলো কাছাকাছি উপস্থিত থাকবে, বা এখানে আমরা বলতে পারি ভর কেন্দ্রের পরিবর্তন, অভিকর্ষ কেন্দ্রের পরিবর্তন খুব কম হবে, সামান্যই হবে। ঠিক আছে, তো এটা হবে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে আমরা জানি এইভাবে উভয় দিক থেকে এসপি আছে, বন্ধন সরি ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মকতা কোন দিকে বেশি হবে, এই একটা কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত হয়ে থাকবে, কিন্তু এদের অন্যান্য দিকে ছড়িয়ে থাকবে। নেক্সট আসি কোয়েশ্চেন, মৌলিক দ্বিপরমাণবিক অণুর ক্ষেত্রে সিগমা 2s কক্ষের শক্তিমাত্রা, শক্তিমাত্রা কি হয়, কেমন হয়? ধরো হাইড্রোজেন 1s কি হবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং সিগমা 1s, আর একটা উপরেরটা কি হবে সিগমা স্টার 1s, তার উপর কে আছে 2s, 2s এর কি হবে সিগমা 2s আর সিগমা স্টার। ওকে, তো তাহলে দেখলাম সিগমা 2s এর শক্তি কার থেকে বেশি, সিগমা স্টার 1s এর থেকে বেশি, সিগমা 1s এর থেকে বেশি, আর সিগমা স্টার 2s এর থেকে কম। দেখো এখানে সিগমা স্টার 2s এর থেকে কম, সিগমা স্টার 1s এর থেকে বেশি, তাহলে অপশন ডি মানে বি ও সি উভয়ই সঠিক। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন, হোমো নিউক্লিয়ার অণুতে সমশক্তি সম্পন্ন আণবিক কক্ষক দুটি হলো। সমশক্তি সম্পন্ন কি কি জানি আমরা, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, তারপর পাই 2px সমান পাই 2py। তাহলে পাই এর ক্ষেত্রে আমরা জানি পাই বন্ধ হলে সেখানে শক্তি একই থাকে বা সমশক্তি সম্পন্ন হয়ে থাকে, তাহলে কোথায় হবে পাই এক্স 2পাই, এইটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আসি, নিচের কোন বক্তব্যটি সঠিক? সঠিক বললে এটা আমরা বলবো O2 প্যারাম্যাগনেটিক, কারণ অক্সিজেনের ক্ষেত্রে যখন আমরা এমও ডায়াগ্রাম দেখি কি দেখি, সিগমা সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz সরি 2pz, 2pz, সিগমা স্টার 2pz, পাই 2px সমান পাই 2py, তারপর পাই স্টার 2px সমান পাই স্টার 2py, তারপর সিগমা স্টার 2pz। এবার ইলেকট্রন বসাবো, অক্সিজেন মানে 8 8 16টা ইলেকট্রন, তো 2 4 6 8 10 12 13 14 15 16, দেখি হিসেব করে 2 4 6 8 10 12 13 14
15, 16। সিগমা দেখি একটু হিসেব কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। সিগমা 2s 2s 2, হ্যাঁ এইখানটাতেই ভুল হয়ে গেছে। এখানে সিগমা স্টার 2pz কেন হবে? সিগমা স্টার 2pz তো এখানে হবে। তাহলে এখানে আমরা কি দেখব? আচ্ছা আবার লিখছি, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, পাই 2px সমান পাই 2py, পাই স্টার 2px সমান পাই 2py, সিগমা 2pz। কটা ইলেকট্রন? 8 প্লাস 8, 16 ইলেকট্রন কিভাবে বসবে? 16 ইলেকট্রন কিভাবে বসবে? এইভাবে দেখো, 2 4 6 8 10, 11 12 13 14 15 16। ঠিক আছে, কিভাবে বসলো? 15 16। দেখো এটা আমরা কি নিয়ম ফলো করবে? এটাও হুন্ডের সূত্র, হুন্ডস রুল বা হুন্ডের নিয়ম মেনে চলবে। অর্থাৎ প্রথমে কি হবে? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি একই দিকে ঘূর্ণন হবে এবং ইলেকট্রনগুলি পূর্ণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি অপূর্ণ অবস্থায় থাকবে। ইলেকট্রন পূর্ণ হবে কি এককভাবে ইলেকট্রন পূর্ণ হবে এবং তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। ঠিক আছে, তো পাই 2p স্টার আর পাই স্টার 2px এবং পাই স্টার 2py একটা করে ইলেকট্রন বসবে, তাই এটা আমরা প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, নিচের কোনটিতে বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই? দেখো অভিমুখ নেই NH3 NF3 BF2, এগুলো কি সব কোভ্যালেন্ট মানে সমযোজী। কোভ্যালেন্ট মানে এগুলো সব সমযোজী। বাকি KCl এটাই কি আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? তাহলে তড়িৎযোজী যৌগের আমরা জানি নির্দিষ্ট অভিমুখ, নির্দিষ্ট নির্দিষ্ট অভিমুখ থাকে না। ক্লিয়ার? তাহলে KCl হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, হীরক গ্রাফাইট অ্যাসিটিলিনে কার্বন পরমাণু সংকরায়ন অবস্থা। হীরক আমরা জানি কেন হীরক কঠিন হয়, এটা একটা আমরা পড়ব। হীরক কঠিন কেন? তার কারণ sp3 সংকরায়ন অবস্থা। গ্রাফাইট, গ্রাফাইটে আমরা জানি পিচ্ছিল কারণ এখানে sp2 সংকরায়ন অবস্থা। এবং অ্যাসিটিলিনে আমরা জানি sp সংকরায়ন অবস্থা। তাহলে sp3 sp2 sp, অপশন সি হবে কারেক্ট। AgCl বর্ণহীন কিন্তু AgI হলুদ কেন? তো AgCl বর্ণহীন কিন্তু AgI হলুদ কেন, এই ব্যাখ্যা জানতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে হাজানসের নিয়ম। হাজানের নিয়ম কি বলেছে? যে ফাইয়ের মানের উপর নির্ভর করবে কি আয়নীয় বা সমযোজী চরিত্র। ফাইয়ের মান যত বেশি হয় তত সমযোজী চরিত্র বেশি লাভ করে। কেন? ফাইয়ের মান বেশি হলে ক্যাটায়ন তত বেশি অ্যানায়নকে ধ্রুবায়িত করতে পারবে। তো এখানে কি হবে দেখা যাক। Ag কমন ক্যাটায়ন, ঠিক আছে, এজির আকার, কিন্তু সিএল এর আকৃতি এবং আই এর আকৃতির পার্থক্য আছে। এটা সিএল এবং এটা আই এর আকৃতি বড় হওয়ার জন্য তুলনামূলকভাবে সহজেই আই এর ধ্রুবায়ন ঘটবে, অর্থাৎ এজি এবং আই এর কক্ষ ওভারল্যাপ হবে বা অভিলিপ্ত হয়ে যাবে, ফলে ইলেকট্রন ট্রানজিশন অনেক বেশি সুবিধা বা সহজ হবে। তাই তারা দৃশ্যমান আলোক রশ্মিযুক্ত অঞ্চল থেকে খুব সহজে মানে কম শক্তিযুক্ত আলোক শোষণ করে ইলেকট্রন ট্রান্সফার করতে পারে। কিন্তু ক্লোরিন এবং সিলভারের ক্ষেত্রে ক্লোরিনের
আকার ছোট হওয়ার জন্য ধ্রুবায়িত হওয়ার ক্ষমতা অনেক কম, ফলে এক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরের জন্য অনেক বেশি শক্তি প্রয়োজন হয়। এজিআই এর ক্ষেত্রে শক্তি কি হবে, দৃশ্যমান অঞ্চল কি কম শক্তি শোষণ করবে। আর এটা কি বেশি শক্তি কি করে পাবে, বেশি শক্তি মানে ইউভি অঞ্চল থেকে শক্তি শোষণ করবে। তার ফলে এর যে পরিপূরক বর্ণ হবে সেটি কি হবে, সাদা বা বর্ণহীন। কিন্তু আই এর ক্ষেত্রে খুব কম শক্তি সম্পন্ন অঞ্চল থেকে শক্তি শোষণ করে বলে এদের ক্ষেত্রে দৃশ্যমান অঞ্চলের যে বর্ণ আমরা জানি বেনিয়া সহকলা, সেই যে কোনো একটা বর্ণের রং বা কালার কম্পাউন্ড আমরা দেখতে পাবো। তো কিসের জন্য হচ্ছে, তাহলে সিএল এবং আই এর আকৃতির উপর নির্ভর করে তাদের যে গঠন বা বর্ণ তা নির্ভর করবে। এটা হবে অপশান সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটির ক্ষেত্রে সংকরায়ন প্রকৃতি sp2 sp2 sp sp, sp2 এটা sp2 sp2 এটা sp এটাও sp, কারণ ট্রিপল বন্ড আছে, তিনটে বন্ড থাকলে আমরা জানি sp হয়। তাহলে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। আর বাকি অপশানগুলো যাচ্ছি না, তো তোমরা নিজেরা অপশানগুলো যাচাই করবে। যদি কারো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। তো নিচের যৌগগুলির মধ্যে ধ্রুবীয় ও অধ্রুবীয় যৌগগুলি শনাক্ত করতে হবে। ধ্রুবীয় আর অধ্রুবীয়, তা ধ্রুবীয় কারা কারা হবে? আচ্ছা, অধ্রুবীয় মানে COO। অধ্রুবীয় কারণ এদের ক্ষেত্রে বিপরীতমুখী হয়ে যাবে। তড়িৎ ঋণাত্মকতা মানে কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে, কিন্তু অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক বলে কার্বনের দিক থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। কিন্তু এই আকর্ষণ দেখো পরস্পরকে প্রশমিত করবে। এবার আসি CH2 ক্ষেত্রেও আমরা কি দেখতে পাবো, একই CSS একই। আচ্ছা, তারপর কি আছে C6, আচ্ছা তারপর আছে NH3 কি হবে NHH, এইভাবে। এটা আমরা জানি লোন পেয়ারের জন্য এটা কি হবে, ধ্রুবীয়। তারপর কি আছে CH Cl3 ওপরে H, এ কি হবে, এই দিকে থাকবে ধ্রুবীয়তা। C6H6 বেনজিন কেমন হয়, এইভাবে গঠন হয়। তো এটা কি হয়, এটাও μ0, এটা সরলরৈখিকের জন্য μ0, এটাও μ0, তাহলে এই তিনটে হবে μ0। আর SO2 আছে SO2, এইভাবে SO2 গঠন হচ্ছে এইরকম, SO2 গঠন। তাহলে SO2 ধ্রুবীয় নয়, SO2 হবে এইদিকে। তাহলে দেখলাম আমরা কোনটা কোনটা হবে, CO2 CH CO2 CHCl3 এবং অধ্রুবীয় হচ্ছে CH2 C6H6 এবং SO2 এইটা, আর এরা হবে ধ্রুবীয়। তাহলে অপশান এ কোনটা, ধ্রুবীয় NH3 SO2 CO2 হবে না, এখানে CO2 নয়, ভুল করলাম। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, এটা নয়, CO2 এইদিকে আসবে। ঠিক আছে, তো অপশান বি হবে কারেক্ট অ্যান্সার, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের কোনটি স্থায়ী দ্বিমেরু ভ্রামক সম্পন্ন? স্থায়ী দ্বিমেরু ভ্রামক CF4, যদি আমরা দেখি CF4 F, তাহলে এটা কি দ্বিমেরু ভ্রামক হবে? নিশ্চয়ই নয়, কারণ পরস্পরকে প্রশমিত করে দেবে। XCF4 F, পরের ভিডিওতে আমরা গঠন নিয়ে আলোচনা করব। এগুলো কি লোন পেয়ার এরম থাকবে, তারপর পরস্পরকে প্রশমিত করে দেবে, তাহলে এটাও μ0, এটাও μ0। SF4 কিভাবে হবে? SF4 হাইব্রিডাইজেশন আমরা কি দেখব, SF4 হচ্ছে সালফারের 6, এটা 4 10, মানে হাইব্রিডাইজেশন 5 হলে গঠন কিরম হবে, এই রকম গঠন হবে।
এই রকম একটা লোন পেয়ার এরকম থাকবে, আর এখানে এফ, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, মানে এটা বিকৃত চতুস্তলক। আর BF4 মাইনাস, আচ্ছা BF4 মাইনাস দ্বিমেরু ভ্রামক সম্পন্ন। কোনটি হবে দ্বিমেরু ভ্রামক সম্পন্ন? BF4 মাইনাস কি হবে? BF3 হয় এই রকম, BF4 মাইনাস হলে এই রকম। তাহলে দেখো কোনটি দ্বিমেরু ভ্রামক সম্পন্ন হবে। তো এখানে আমরা CF4 এটা তো হবে না, কারণ কি পরস্পর পরস্পরকে প্রশমিত করে দেবে। XCF4 এটাও হবে না। SF4 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এরা তিনজন তিনজনকে প্রশমিত করে দেবে, এরা তিনজন তিনজনকে প্রশমিত করে দেবে, কিন্তু এফ এবং লোন পেয়ার এরা প্রশমিত করতে পারবে না। ঠিক আছে, দ্বিমেরু ভ্রামক হবে এইটা। ক্লিয়ার? আর এটাও প্রশমিত হয়ে যাবে, এখানেও মিউ সমান 0। তো নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটিতে 3-fold অ্যাক্সিস অফ সিমেট্রি? 3-fold অ্যাক্সিস অফ সিমেট্রি মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। কিভাবে দেখবো? এন 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 এইচ এইভাবে গঠন। এ কি হবে যদি আমরা এইভাবে ঘুরিয়ে দেখি, মানে উপর থেকে আমরা এইভাবে দেখতে পারি, ওপর থেকে 3 ডাইমেনশনাল ভিউ যদি দেখি এইরকম, দেখো একে ঘুরিয়ে দিলে এ এর জায়গাতে চলে আসবে, এ এর জায়গাতে চলে আসবে। ঠিক আছে, মানে এর গঠনটা NH3 গঠনটা আমি এইরকম, এখানে এন আছে, এখানে এইচ আছে, এখানে এইচ আছে, আর এখানে লোন পেয়ার আছে। ঘোরাতে থাকলে দেখো এ এখানে চলে আসবে, এ এখানে, এ এখানে, মানে এটাকে 3-fold C3 আমরা বলি। C3 ইকুয়াল টু 360 ডিভাইডেড বাই এন। এন মানে কত? 3 বার, আমি 3 বার ঘোরাতে পারবো। দেখো এখানে একবার ঘোরালে কি হবে? মনে করো এটা HA, HB, HC। দেখো একবার যদি আমি ঘুরিয়ে দিই এন, এখানে HA চলে আসবে, এখানে HB চলে আসবে, এখানে HC চলে যাবে। দেখো একই গঠন পেয়ে গেলাম। আবার যদি আর একবার রোটেট করে দিই, কত? 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আবার রোটেট করিয়ে দিই 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কি হবে? এখানে HC চলে আসবে, এখানে এখানে HA চলে আসবে, এখানে HB চলে আসবে, এখানে HC, অর্থাৎ সমতুল্য গঠন দেখতে পাবো। ঠিক আছে, কত? 3 বার ঘোরালে, 3-fold, 3 বার ঘোরালে সমতুল্য গঠন দেখতে পাবো। তার ক্ষেত্রে এটা একমাত্র NH3 এর ক্ষেত্রেই হবে, বাকিগুলো হবে না। CO2 এটা তো সরল রৈখিক গঠন, এটাও সরল রৈখিক, SP হওয়ার জন্য, এটাও SP হওয়ার জন্য সরল রৈখিক, SO2 এটাও SP সরল রৈখিক, তাই এটাই হবে 3-fold অ্যাক্সিস অফ সিমেট্রি। নেক্সট, সমযোজী যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হওয়ার কারণ কি? তাদের মধ্যে দুর্বল আকর্ষণ বল বিদ্যমান, এটি সহজ উত্তর। নেক্সট আসছি লিথিয়াম LiF, LiCl, LiBr, LiI এর গলনাঙ্কের ক্রম। দেখো এটাও ভাজান্স রুল হবে, প্রত্যেক ক্ষেত্রে ক্যাটায়ন একই, কিন্তু ফ্লুরিন, ক্লোরিন এবং ব্রোমিন, আয়োডিন আকার বৃদ্ধি পাচ্ছে। তো আকার বৃদ্ধি পেলে কি হবে? এদেরকে ধ্রুবায়িত করার ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এলআই যে ধ্রুবায়ন ক্ষমতা প্রয়োগ করবে হ্যালোজেনের উপর, কি হবে? আই সব থেকে বেশি ধ্রুবায়িত হবে, অর্থাৎ আই সমযোজী চরিত্র লাভ করবে, আর সমযোজী চরিত্রের ক্ষেত্রে গলনাঙ্ক সব থেকে কম। তো LI কোথায় আছে? সব থেকে কম। তারপর কি হবে? Br, Cl এবং F। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আসি, PbCl4 এবং PbCl2 যৌগ দুটির কি হবে? PbCl4 যেখানে Pb4+ থাকে, Pb2+, দেখো চার্জ যত বেশি হবে, ফাইয়ের মান কিসের উপর নির্ভর করে? চার্জ বাই রেডিয়াস, মানে ব্যাসার্ধ, মানে দিচ্ছি আধান বাই ব্যাসার্ধ। তাহলে যত আধান বেশি হবে তত ফাইয়ের মান বেশি হবে, তত সমযোজী চরিত্র বেশি লাভ করবে, অর্থাৎ Pb4+ সমযোজী হবে, কিন্তু PbCl2 আয়নীয় হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত বন্ধনগুলির মধ্যে বন্ধন শক্তির ক্রম কি হবে? বন্ধন শক্তির ক্রম কি হবে? আমরা জানি sp3 হলে এক বন্ধন, sp3 মানে এখানে এক বন্ধন, sp2 হলে
sp2 হলে দ্বিবন্ধন, sp হলে ত্রিবন্ধন। দেখো যত বন্ধন হাইব্রিডাইজেশন যত বেশি হবে তত বন্ধন দৈর্ঘ্য কম হবে আর বন্ড স্ট্রেংথ বেশি হবে। বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। এইচ যত বেশি হবে তত বন্ড লেন্থ সরি 1 বাই বন্ড লেন্থ, এইচ প্রপোর্শন উইথ 1 বাই বন্ড লেন্থ। যত হাইব্রিডেশন বেশি হবে তত বন্ড লেন্থ কম হবে। আর বন্ড লেন্থ কিসের উপর ডিপেন্ড করবে? বন্ধন শক্তি, বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। মানে যত বন্ধন দৈর্ঘ্য ছোট হবে তত শক্তি বেশি হবে। তাহলে শক্তি আমরা কিসের ক্ষেত্রে দেখব বেশি? সব থেকে বেশি হবে 3, তারপর 2, তারপর 1। ঠিক আছে? ও সরি এটা নয়, আমার দেখা ভুল হয়ে যাচ্ছে। 3, 2, 1 ক্লিয়ার। নেক্সট NHO। আচ্ছা, তিনটি হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রম কি হবে? FON যদি থাকে কি হবে? হাইড্রোজেন বন্ধন হবে। আর যত বেশি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে তত বন্ধন শক্তির মান বৃদ্ধি পাবে। তো FH এর ক্ষেত্রে বেশি হবে বন্ধন শক্তি, তারপর হবে OH, তারপর হবে NH। ক্লিয়ার? তাহলে FH FON FON, তাহলে এটা। নেক্সট, নিচের অণুগুলির মধ্যে কার বন্ধন কোণ সর্বোচ্চ? বন্ধন কোণ সব থেকে বেশি কার হবে? এটা আমরা জানি sp3। এটা sp3 কিন্তু দুটো লোন পেয়ার থাকে। CO2 জানি এটা 180 ডিগ্রি, BF3 জানি BF এটা কত থাকে? 120। তাহলে বন্ধন কোণ সব থেকে বেশি কার? CO2 বা কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? নেক্সট, বহু পরমাণু বিশিষ্ট অণুর মধ্যে ধ্রুবীয় বন্ধন থাকার অর্থ হলো, আচ্ছা, যে অণুটি দ্বিমেরু ভ্রামক থাকবে। দেখো এটা কথাটা ঠিক এটা নয়, কারণ এই যে CO2-র ক্ষেত্রেই আমরা জানি, দেখো এখানে কি হবে? এই দিকে টানবে, এই দিকে টানবে, তাহলে কি দ্বিমেরু ভ্রামক থাকবে? কিন্তু না, এই মিউ সমান 0 হয়ে যায়। আবার NH3 এর ক্ষেত্রে কি দেখি? H এর দ্বিমেরু ভ্রামকের মান কোন দিকে? এই দিকে। তো দেখলাম কি এটা মিউ নট ইকুয়াল টু 0। তাহলে হতেও পারে, নাও হতে পারে, মানে সব সময় সঠিক নয়। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। নেক্সট আছে কি? আয়নগুলির ব্যাসার্ধের সঠিক ক্রম। এটা তো আমরা আগে থেকেই পড়ে আসছি যে ব্যাসার্ধের সঠিক ক্রম হবে কি? যার প্লাস যত বেশি হবে, আকার তত ছোট, ক্লিয়ার? তাহলে তার আকার তত ছোট, তাহলে অ্যালুমিনিয়াম 3+ আছে, সব থেকে ছোট আকার হবে, তারপর Mg। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নিচের বন্ধনগুলির বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কি জানি? দৈর্ঘ্য F ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আকার কি হবে? ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হবে? আর একটা আয়োডিন, আর একটা আর এটা। তাহলে বন্ধন দৈর্ঘ্য কি হবে? ধীরে ধীরে কমতে থাকবে। কোথায়? ফ্লুরিনের দিকে। আয়োডিন সব থেকে বেশি, ব্রোমিন, তারপর ক্লোরিন। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। যৌগগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম। প্রথমে স্ফুটনাঙ্কের ক্রম কিসের উপর নির্ভর করবে? এক হচ্ছে আণবিক গুরুত্ব। তো এদের মধ্যে সবার আণবিক গুরুত্ব কার বেশি দেখবো? প্রত্যেকটাতে 3টে করে হাইড্রোজেন আছে, মানে সি 3টে করে হাইড্রোজেন কমন আছে প্রত্যেকটাতে। এটা কত? 12+3 মানে 15। 12+3 সবারই 15 কমন আছে, 15 করে সবার কমন আছে। তারপরে এর আর একটা হাইড্রোজেন মানে +1, এটা কার? CH4। তো CH3Cl এর কত আছে? 15 + 35.5।
কত হবে 40 10 50 মানে 50.5। তারপর কি আছে আচ্ছা মিথানল, মিথানল মানে এইটা দেখা দেখা যাক কত হয় 15 প্লাস 1 প্লাস 16 মানে 16 16 32 মানে 32। তো দেখলাম সব থেকে বেশি আণবিক গুরুত্ব ক্লোরিন, তো অর্ডার হবে CH3Cl CH3OH গ্রেটার দেন CH4। যদি কেউ এটা লিখে আসো তাহলে এটা ভুল হবে, কারণ CH3OH এই যে অক্সিজেন হাইড্রোজেন ও এবং এইচ থাকার জন্য এখানে হাইড্রোজেন বন্ধন এইচ বন্ড বা হাইড্রোজেন বন্ধন গঠন হবে, এইচ বন্ড গঠন হবে, যা কি করবে স্ফুটনাঙ্ককে অনেকটাই বেশি বাড়িয়ে দেবে। তাহলে অপশান কি হবে, এ সামনে চলে আসবে। প্রথমে হবে CH3OH, কেন হাইড্রোজেন বন্ধনের জন্য, CH3Cl CH4। তাহলে এটা ইম্পর্টেন্ট মার্ক করে রাখবে। ক্লিয়ার? তাহলে CH3OH অপশান হবে কোনটা, অপশান হবে সি, CH3OH CH3Cl। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নিচের যৌগ চারটির সমযোজী ধর্ম বৃদ্ধির ক্রম। সমযোজী ধর্ম কিভাবে বৃদ্ধি পায় আমরা জানবো। সমযোজী ধর্ম যত হাই কিসের উপর, চার্জ মানে আধান এবং রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, দেখো এখানে সিলিকন, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এরা দুজন ধাতু, তো এদের ক্ষেত্রে আয়নীয় চরিত্র অনেক বেশি হবে তুলনামূলক সিলিকন এবং অ্যালুমিনিয়াম। সিলিকনের অক্সাইড আমরা জানি, আচ্ছা সরি অক্সাইড নয় হ্যালাইড, সিলিকন অনেক বেশি সমযোজী চরিত্র লাভ করে, কারণ কোথায় আছে গ্রুপ নাম্বার 14। তো বাম দিক থেকে যত আমরা বাম দিক থেকে যত ডান দিকে যেতে থাকবো তত কি হবে, পরমাণুর আকার ছোট হতে থাকবে। দেখো কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হতে থাকবে ও বেশি পরিমাণে প্রবাহিত করতে পারবে। SiCl4 হচ্ছে সব থেকে বেশি সমযোজী চরিত্র বিশিষ্ট হবে। তারপর হবে অ্যালুমিনিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম। তাহলে সিলিকন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। কেন বললাম, এর উপর নির্ভর করবে আধান বাই ব্যাসার্ধ। এখানে আমরা দেখব ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকছে, দেখো ব্যাসার্ধ যত কমবে এর মান তত বেশি হবে, মানে ফাই বেশি হবে কখন, রেডিয়াস কমলে, রেডিয়াস কমছে এর মান বাড়ছে, সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নিচের কোনটির গঠন আকৃতি HCN এর মতো নয়। আমরা HgCl2 তখন দেখেছি, HCN এর গঠন কেমন, HC ট্রিপল বন্ড মানে sp, এও sp আমরা দেখেছি, আর CH2 এটাও sp এটাও দেখেছি, ZnCl2 এও সরল রৈখিক হবে, এও সরল রৈখিক, সরল রৈখিক গঠন, এরও গঠন লিনিয়ার বা সরল রৈখিক, সরল রৈখিক। ক্লিয়ার? তো এটাও সরল রৈখিক, বাদ বাকি রইল SnCl2। কারণ কি, এটা কত নম্বর শ্রেণীতে আছে, SnCl2 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম 3, দেখো উপর থেকে নিচের দিকে 14 শ্রেণীতে আছে, গ্রুপ নাম্বার 14। ঠিক আছে, তো এর গঠন হবে কি কৌণিক, মানে Sn এরকম Cl। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখনো কোয়েশ্চেন আছে, তো আমরা আর যাচ্ছি না, এই আমাদের লাস্ট, এখানেই আমাদের এন্ড। এর